তাহলে এর আগের দিন আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম অব্দি পড়েছিলাম, ব্রিদিং ইন ব্রিদিং আউট পড়েছিলাম, তাই তো? একবার আমরা রিক্যাপ করে নিই যে ব্রিদিং সিস্টেমে কি আছে। আমাদের এই যে নস্ট্রিল, নাকের ফুটো আছে, ভিতরে নেজাল প্যাসেজ আছে, ফ্যারিংস, তারপরে ভয়েস বক্স, ল্যারিংস, তারপরে উইন্ড পাইপ, ট্র্যাকিয়া। ট্র্যাকিয়াটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, করে দুটো লাংসে ঢুকে গেল। দুটো পার্টকে বলে ব্রঙ্কাস বা ব্রঙ্কাই। তারপরে ব্রঙ্কাস গুলো আরো দেখো অনেক ডিভাইড হয়ে যাচ্ছে, এগুলোকে বলে ব্রঙ্কিওল। ব্রঙ্কিওলের টিপে দেখো এরকম ছোট ছোট এয়ার স্যাক আছে, যেখানে বলে অ্যালভিওলাই, যে অ্যালভিওলাই এর মধ্যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। নিচের দিকে আছে হচ্ছে তোমার ডায়াফ্রাম, এইদিকে আছে তোমার ডায়াফ্রাম, এই নিচের মাসলটা। আর এইদিকে হচ্ছে তোমার লাংস গুলো এরকম একটা রিবস দিয়ে, এই ধরনের রিবস দিয়ে ঘেরা থাকে, হ্যাঁ কি না? সামনে একটা বোন থাকে যেটার নাম স্টারনাম, এরকম পিছন দিকে ব্যাকবোন থেকে শুরু করে সামনে রিবস পর্যন্ত, সামনে স্টারনাম পর্যন্ত রিবস গুলো লাংসটাকে ঘিরে রেখেছে। আর এটাও শিখেছিলাম যে এই রিবস গুলো কিন্তু ফাঁকা ফাঁকা থাকে না, মাঝখানে মাসল থাকে। মাসল গুলোর নাম ছিল ইন্টারকোস্টাল মাসল। ইন্টারকোস্টাল মাসল, তাই তো? এগুলো আমাদের আগের দিন আমাদের হয়ে গেছিল, তোমাদেরকে এগুলো মার্কিংও করে দিয়েছিলাম, যেগুলো হচ্ছে আমাদের রেসপিরেটরি সিস্টেমের পার্টস গুলো। তারপরে প্রথম ব্র্যাকেটটা ছিল নস্ট্রিল, যেটা নস্ট্রিলের ব্র্যাকেট। তারপরেরটা কি ছিল? নেজাল প্যাসেজের ব্র্যাকেট। তারপরে একটা কোয়েশ্চেন ছিল যে নেজাল প্যাসেজের হেয়ার আর মিউকাস থাকে কেন। এই যে দেখো হেয়ার আর মিউকাস থাকে, যেটা আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, বলতে পারলাম না, না বলতে পারলাম কি, যাতে করে এয়ারের মধ্যে থাকা কোনো ডাস্ট পার্টিকেল গুলো ওখানে আটকে যায়। তারপরে নিচের দিকে চলে আসলো, কে আসলো? ফ্যারিংস। তারপরে ফ্যারিংস এর নিচের দিকে চলে আসলো কে? ট্র্যাকিয়া আর উইন্ড পাইপ, তাই তো? এই যে এইটা ছিল হচ্ছে তোমার, এই যে এখান থেকে এত অব্দি হচ্ছে তোমার ট্র্যাকিয়া আর উইন্ড পাইপ। এবার ট্র্যাকিয়া যাতে কোল্যাপস না হয়ে যায়, সেটার জন্য ট্র্যাকিয়ার চারিদিকে কি থাকে? কার্টিলেজের রিং থাকে। তারপরে নিচের দিকে চলে আসলো ল্যারিংস। আচ্ছা, তারপরে চলে আসলো হচ্ছে ট্র্যাকিয়াটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেল, ব্রঙ্কাই, সিঙ্গুলারে বলে ব্রঙ্কাস। তারপরে ব্রঙ্কাই গুলো দুটো লাংসে ঢুকে গেল। লাংসের ভিতরে, মানে চেস্টের ভিতরের জায়গাটাকে বলে চেস্ট ক্যাভিটি অর থোরাসিক ক্যাভিটি। চেস্টের ভিতরের যে জায়গাটা যেখানে লাংস আছে ওখানে বল চেস্ট ক্যাভিটি। আর লাংস হচ্ছে একটা মেমব্রেন দিয়ে ঢাকা থাকে, মেমব্রেনটার নাম ছিল হচ্ছে কি বলতো? প্লিউরা। এই যে প্লিউরা, প্লিউরা অব্দি একটা ব্র্যাকেট ক্লোজ করে দিও। আর লাংস হচ্ছে চারিদিক দিয়ে রিবস দিয়ে ঘিরে আছে, লাংস গুলো রিবস দিয়ে ঘেরা আছে। আর একদম নিচের দিকে কি থাকবে? ডায়াফ্রাম, থাকে না? একদম নিচের দিকে কি আছে? ডায়াফ্রাম। তারপরে ব্রঙ্কাই গুলো আরো ডিভাইড হয়ে গেল, ব্রঙ্কাই গুলো ডিভাইড হয়ে মানে ব্রঙ্কিওল। প্রতিটা ব্রঙ্কিওলের একদম টিপে এয়ার স্যাক থাকে, এয়ার স্যাকের নাম কি? অ্যালভিওলাই। অ্যালভিওলাই গুলো ব্লাড ক্যাপিলারি দিয়ে ঘেরা থাকে, যেখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা হয়। তাই এই লাইনটা ইম্পর্টেন্ট, ইট ইজ ইন অ্যালভিওলাই দ্যাট গ্যাসিয়াস এক্সচেঞ্জ টেক প্লেস। হয়ে গেল। আর এইটা আগের দিন আমি ব্র্যাকেট করাইনি, এটা একটু করে নাও, যে অ্যালভিওলাই থাকার অ্যাডভান্টেজ কি। অ্যালভিওলাই থাকার অ্যাডভান্টেজ কি এটা একটু লাগবে। মিলিয়নস অফ অ্যালভিওলাই থাকে আমাদের লাংসের ভিতরে। আমাকে বলো তো, স্মল ইন্টেস্টাইনে ভিল্লি থাকে, মনে আছে ভিল্লি? ফিঙ্গার লাইক প্রজেকশন। তো ভিল্লি থাকার অ্যাডভান্টেজ কি ছিল? ভিল্লি কি ইনক্রিজ করে? স্মল ইন্টেস্টাইনের সারফেস এরিয়া। কেন ইনক্রিজ করে? যাতে কি তাড়াতাড়ি হয়? অ্যাবজর্পশন অফ ফুড তাড়াতাড়ি হয়। সেরকমই সেম লাংসেও অ্যালভিওলাই থাকে, অ্যালভিওলাইও একই কাজ করে, কি করে? সারফেস এরিয়া, লার্জ সারফেস এরিয়া, কিন্তু ওটা
অন্য কাজের জন্য। কি কাজের জন্য? অক্সিজেন নেওয়া কার্বন ডাই অক্সাইড ছাড়া, মানে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এইটা একটু ব্র্যাকেট করে নাও, এই যে লাস্টের এই যে যেটা আমি ব্র্যাকেট করলাম, এটা একটু ব্র্যাকেট করো। এটা করা আছে? এটা ব্র্যাকেট করো। কিছুই করে না। নেক্সট চলে আসো হচ্ছে, আমি তোমাদেরকে ব্রিদিং ইন আর ব্রিদিং আউট শিখিয়েছি। আর এইখান থেকে একটা ব্র্যাকেট করো, এই গোটাটাই লাগবে। এই যে তোমার এই জায়গাটা থেকে, যে এইখান থেকে এত অবধি, এটার পাশে লাস্টে লিখে দাও গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তোমার বই ভাগা, তুই তো না কি পড়ে, পড়াশোনাই করে। এটা হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জ করে দাও, মানে অ্যালভিওলাইতে কি হচ্ছে সেটা। আর লাস্টে এই জায়গাটায় আছে হচ্ছে রেসিডিউয়াল ভলিউম। রেসিডিউয়াল ভলিউমটাও আমি আগের দিন বলেছিলাম, আমি আজকেও আবার এগুলো সবই একবার তাড়াতাড়ি ডিসকাশন করে দেবো। এগুলো আরেকবার ডিসকাশনের দরকার আছে। তাহলে মার্কিং গুলো হয়ে গিয়ে থাকলে এখন ডিসকাশনে আসি। আমি আবার রিপিট করছি, আগের দিন যেটা পড়িয়েছি সেটা আবার রিপিট করছি, দেখো। তাহলে এই যে নাকের ফুটোটা, এখান থেকে শুরু হচ্ছে এয়ার ঢোকা। নাকের ফুটোটার নাম কি ছিল? নস্ট্রিল। হলো তো? এই নস্ট্রিলটা পিছন দিকে একটা প্যাসেজের মধ্যে চলে গেছে। এই প্যাসেজটার নাম কি ছিল? নেজাল প্যাসেজ। নেজাল প্যাসেজ। এখান দিয়ে এয়ার গুলো ঢুকবে, এখান দিয়ে এয়ার ঢুকবে, এয়ার। এবার এয়ারের মধ্যে অনেক ডাস্ট পার্টিকেল, ধুলাবালি অনেক কিছু আছে, ওগুলো আমাদের বডির ভিতরে যাতে না যায়, তাই এই নেজাল প্যাসেজের মধ্যে থাকে ছোট ছোট হেয়ার। নাকের ভিতরে আমাদের হেয়ার থাকে, হেয়ার। আর একটা আঠার মতো বা একটা লিকুইডের মতো একটা জিনিস দিয়ে আমাদের নেজাল প্যাসেজটা ঘেরা থাকে, যেটা হচ্ছে মিউকাস। তো এই মিউকাস আর হেয়ারের মধ্যে ডাস্ট পার্টিকেল গুলো আটকে যায়। তারপরে এই দিক থেকে আসছে হচ্ছে তোমার মাউথ। মনে করো এই দিক থেকে তোমার মাউথ আসলো, মাউথ। তারপরে এই নেসাল প্যাসেজ আর মাউথ একটা জায়গাতে মিট করবে, তারপরে এটা এই দিকে দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। এই দিক থেকে দুটো পার্টে ডিভাইড হয়ে গেল। তো এই দিক থেকে আমরা নাক দিয়েও নিঃশ্বাস নিতে পারি, আবার এই দিক দিয়ে মুখ দিয়েও নিঃশ্বাস নিতে পারি। কারণ নাক আর মুখ মানে নেজাল প্যাসেজ আর মাউথ ক্যাভিটি, এটা হয়ে গেল মাউথ ক্যাভিটি, দুজনেই একটা জায়গাতে মিট করে। মিট যেই জায়গাটাতে করে ওটার নাম কি ছিল? ফ্যারিংস। এটার নাম হচ্ছে কি? ফ্যারিংস। তো ফ্যারিংসটা দুটো পার্টে ডিভাইড হয়ে গেছে। সামনের দিকে চলে গেছে তোমার হাওয়া যাওয়ার জায়গাটা, পিছন দিকে চলে গেছে ফুড পাইপ। পিছন দিকে তোমার ফুড পাইপ। তো ফুড পাইপ তো আমাদের নিউট্রিশনের হয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের উইন্ড পাইপ। তো আমাদের গলার এই জায়গাটাতে আবার একটা, এই জায়গাটাতে গলার আওয়াজ বের হওয়ার জন্য একটা জিনিস থাকে, একটা মেশিন থাকে, যেটার নাম কি? ল্যারিংস অর ভয়েস বক্স। এই ল্যারিংস এর মধ্যে গিটারের তারের মতো ছোট ছোট স্ট্রিং থাকে, যখন এর মধ্যে দিয়ে যায় তখন আমাদের গলা দিয়ে আওয়াজ বেরোয়। আর আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ভয়েস বক্স। এইবার আর একটা জিনিস, আর একটা জিনিসও তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে আহ, এই যে মানে যেখান দিয়ে এই যে ডিভিশনটা হচ্ছে, এই জায়গাটায় আবার একটা ঢাকনার মতো জিনিস থাকে। এই ঢাকনার মতো জিনিসটার নাম ছিল হচ্ছে গ্লটিস। এটা বইতে লেখা নাই, বাট এমনি তাও বলে দিচ্ছি। এই গ্লটিসটা যখন আমরা খাবার খাবো, ধরে নাও এখানে খাবার আছে, তো খাবারটা খাওয়ার সময় গ্লটিসটা আমাদের এই উইন্ড পাইপটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিলে খাবারটা উইন্ড পাইপে না গিয়ে যাতে ফুড পাইপেই ঢোকে। তো এই গ্লটিস পার্টটাও একটু মনে রেখো।
এইবার চলে আসো এইদিকে। এইটা হয়ে গেল আমাদের উইন্ড পাইপ। এই যে নিচের দিকে এবার ধরো না, এই যে এই নিচের দিকে উইন্ড পাইপ যাচ্ছে। এবার উইন্ড পাইপটাকে একটা বোতলের মতো ভাবো। যদি বোতলের মধ্যে মুখ দিয়ে সব হাওয়াকে বের করে নাও, করে বোতলটা কি হয়ে যায়? চুপসে যায়, এটা কোল্যাপস হয়ে যায়। তো কোল্যাপস যাতে না হয়ে যায় তার জন্য উইন্ড পাইপের চারিদিকে এরকম কার্টিলেজ দিয়ে রিং থাকে, যেটা উইন্ড পাইপটাকে মানে সাপোর্ট দিয়ে রাখে। তাহলে এইটা হয়ে গেল তোমার উইন্ড পাইপ অর ট্র্যাকিয়া। উইন্ড পাইপ অর ট্র্যাকিয়া। আর তাকে ঘিরে আছে হচ্ছে কার্টিলেজ রিং। কার্টিলেজ রিং। তো এই ট্রাকিয়াটা নিচে গিয়ে এরকম দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। এরকম দুটো পার্টে ডিভাইড হয়ে যায়। আর এই দুটো পার্ট ঢুকে গেল এক একটা লাংসে। হবে এটা একটা লাংস, আর এটা আর একটা লাংস। এই যে দুটো ডিভিশন হলো, এই ডিভিশন গুলোকে বলে হচ্ছে ব্রঙ্কাস। ব্রঙ্কাস। আর প্লুরালে বলে হচ্ছে ব্রঙ্কাই। ব্রঙ্কাই। আর লাংসটা একটা ডাবল মেমব্রেন প্রোটেক্টিভ লেয়ার দিয়ে ঘেরা থাকে, এই প্রোটেকশনটাকে বলে প্লিউরা। এটাও এর আগের দিন বলেছি। লাংসের উপরে একটা মেমব্রেন থাকে প্লিউরা, যেটা লাংসকে সবসময় ময়েস্ট রাখে, ভেজা রাখে, আর লাংসকে প্রোটেক্ট করে। তো এই যে ব্রঙ্কাই আর ব্রঙ্কাস, এইটা আবার ভিতরে ঢুকে ছোট ছোট এরকম ডিভিশন হয়ে যায়, অনেক এরকম ডিভিশন হয়ে যায়। এই ডিভিশন গুলোকে আবার বলে ব্রঙ্কিওলস। ডিভিশন গুলোকে বলে ব্রঙ্কিওলস। আর প্রতিটা ব্রঙ্কিওলস এর টিপে থাকে এয়ার স্যাক। প্রতিটা ব্রঙ্কিওলস এর টিপে এরকম এয়ার স্যাক থাকে। এই এয়ার স্যাককে বলে অ্যালভিওলাই। এয়ার স্যাককে বলে অ্যালভিওলাই। এই অ্যালভিওলাই হচ্ছে সেই জায়গা যেখানে অক্সিজেন ব্লাডে ঢুকবে, কার্বন ডাই অক্সাইড বেরোবে, মানে এইটাই হচ্ছে এখানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এইখানেই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয়। এর আগে যতগুলো ছিল ওখানে কিন্তু হয় না। মানে ব্রঙ্কাস, ব্রঙ্কিওল, ট্রাকিয়া, ওখানে কিন্তু ওখানে কোথাও ব্লাডের মধ্যে অক্সিজেন ঢোকা, কার্বন ডাই অক্সাইড বের হওয়া হয় না, অ্যালভিওলাইতে হয়। কারণ অ্যালভিওলাইয়ের ওয়ালটা খুব থিন। আর এই অ্যালভিওলাই থাকার রিজন কি? আমি ভিল্লি দিয়ে এক্সাম্পলটা দিলাম, কি বললাম? ইনক্রিজ। কি ইনক্রিজ করে বলো? সবাই বলো একটু, ইনক্রিজ কি করে? সারফেস এরিয়া। সারফেস এরিয়া ইনক্রিজ করে দেয় যাতে খুব তাড়াতাড়ি অক্সিজেন ঢুকতে পারে, কার্বন ডাই অক্সাইড বেরোতে পারে। এই অ্যালভিওলাই ঘিরে আছে, এই অ্যালভিওলাইকে ঘিরে আছে এরকম করে ঘিরে আছে ব্লাড ক্যাপিলারি। এই যে ভাবো, এটা একটা ব্লাড ক্যাপিলারি। এই ব্লাড ক্যাপিলারি এই দিক দিয়ে বেরিয়ে অ্যাওর্টা দিয়ে, আর্টারি দিয়ে চলে গেছে হার্টে। ভাবো এটা হচ্ছে তোমার হার্ট। ঠিক আছে? তারপরে হার্ট থেকে আবার আর্টারি বেরিয়ে ওগুলো চলে যায় সেলে, তোমার বডিতে। ভাবো এটা হচ্ছে তোমার সেল, বডির যে কোনো সেল। তারপরে সেল থেকে আবার বেরোয় ভেইন। ভেইন চলে যায় হার্টে। হার্ট থেকে আবার অন্য আর্টারি দিয়ে চলে যায় আবার লাংসে। এরকম জিনিসটা। তাহলে ধরে নাও তুমি ব্রিদিং ইন করলা, মানে অক্সিজেন ঢুকালা। তাহলে অ্যালভিওলাই অব্দি অক্সিজেন আসলো। অক্সিজেনটা অ্যালভিওলাই এর থিন ওয়াল আর ব্লাড ক্যাপিলারির থিন ওয়ালকে পার করে ঢুকে গেল ব্লাড ক্যাপিলারির ভিতরে। এবার ব্লাড ক্যাপিলারির মধ্যে কি আছে? ব্লাড আছে। তাহলে ব্লাডের হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনটা লেগে গেল। ব্লাডের মধ্যে একটা পিগমেন্ট থাকে, জানো তো, আরবিসি এর মধ্যে, যেটার নাম হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন লেগে গেল। এই ব্লাড এই অক্সিজেনকে নিয়ে আসবে হার্টে। হার্ট এই অক্সিজেনেটেড ব্লাডকে পাম্প করে পাঠিয়ে দিবে তোমার সেলে। এই যে তাহলে সেলের মধ্যে অক্সিজেন ঢুকে গেল। এবার সেলে অক্সিজেন কি করবে? তোমরা সবাই জানো সেলে অক্সিজেন রেসপিরেশন করবে, মানে ফুডকে ব্রেক করে এনার্জি বানাবে। কিন্তু তার জন্য বাই প্রোডাক্ট কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড। ওই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে, এই কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে আবার কিসের সাথেই মিশে যাবে? ব্লাডের সাথেই মিশে যাবে। তারপরে ব্লাড এই কার্বন ডাই অক্সাইডকে নিয়ে আসবে হার্টে।
তারপরে হার্ট ওই কার্বন ডাই অক্সাইডকে পাম্প করে আবার পাঠিয়ে দিবে এই যে লাংসে। তাহলে লাংসে আবার কার্বন ডাই অক্সাইড চলে আসলো, ওটা এবার ব্লাড থেকে অ্যালভিওলাইতে চলে যাবে। তাহলে অক্সিজেন ঢুকলো, কার্বন ডাই অক্সাইড বেরোলো। এবার এই কার্বন ডাই অক্সাইড তারপরে কোথায় যাবে? তারপরে যাবে ব্রঙ্কিওলে, ব্রঙ্কিওল থেকে ব্রঙ্কাসে, ব্রঙ্কাস থেকে ট্র্যাকিয়াতে, ট্র্যাকিয়া থেকে চলে যাবে ভয়েস বক্সে, ভয়েস বক্স থেকে চলে যাবে তোমার ফ্যারিংসে। এই যে ফ্যারিংসে গেল, সরি ফ্যারিংসটা একটু বেশি ইয়েতে করে দিলাম। এই যে ভয়েস বক্স থেকে কার্বন ডাই অক্সাইডটা আসলো ফ্যারিংসে, ফ্যারিংস থেকে চলে গেল নেজাল প্যাসেজ, নেজাল প্যাসেজ দিয়ে নস্ট্রিল দিয়ে বাইরে কার্বন ডাই অক্সাইড বের করে দিলাম। বুঝা গেল তো? কিন্তু তোমাকে এটাও মনে রাখতে হবে কিছু জিনিস, যে লাংসের নিচে এই জায়গাটায় আবার একটা মাসল থাকে, নাকি না? এই মাসলটার নাম কি ছিল? ডায়াফ্রাম। ডায়াফ্রামটা উঁচু উপরে নিচে হয়, তখনই আমরা ব্রিদিং ইন ব্রিদিং আউট করি। আর এটাও মনে রাখতে হবে যে আমাদের লাংস গুলো চারিদিক দিয়ে এরকম হাড্ডি দিয়ে ঘেরা থাকে, হাড্ডিগুলোর নাম কি? রিবস। আর সামনে একটা এরকম ফিশের মতো বোন থাকে, যেটার নাম হচ্ছে স্টারনাম। তো পিছন দিকে ব্যাকবোন থেকে শুরু করে সামনে স্টারনাম পর্যন্ত রিবস গুলো থাকে, আর রিবস গুলোর মাঝে আবার কি থাকে? মাসল থাকে। মাসলটার নাম হচ্ছে ইন্টারকোস্টাল মাসল। ইন্টারকোস্টাল মাসল, যারা কিনা কন্ট্রাক্ট রিল্যাক্স করে রিবসকে ওঠানামা করায়, আর তখনই ভলিউম বাড়ে কমে আর আমরা ব্রিদিং ইন ব্রিদিং আউট করি। তো ব্রিদিং ইন ব্রিদিং আউটের প্রসেস তো তোমাদেরকে আগের দিনই শিখিয়েছি। ব্রিদিং ইন ব্রিদিং আউটের প্রসেস আগের দিনই শিখিয়েছি, যে ধরে নাও এটা হচ্ছে তোমার ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাংস, এই যে লাংস। এবার দেখো লাংস গুলোর চারিদিক দিয়ে আছে তোমার রিবস। তবে এটা হচ্ছে একটা রিব, এটা আর একটা রিব, এটা আর একটা রিব, এদিকেও আঁকিয়ে দিই। এটা একটা রিব, এটা একটা রিব, এটা একটা রিব, নাকি না? নিচের দিকে কি আছে? ডায়াফ্রাম। আর রিবস গুলোর মাঝে মাঝে কি আছে? ইন্টারকোস্টাল মাসল। আমি শুধু মাসল লিখছি, মাসল। আর একটু দূরে লিখি দাঁড়া। রিবস গুলোর মাঝে আছে হচ্ছে তোমার মাসল, আর এটা কি ছিল? ডায়াফ্রাম। তো এবার ব্রিদিং ইন করার সময় কি শিখেছিলাম? যে ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করে, ডায়াফ্রামটা কন্ট্রাক্ট করে, আর এইদিকে মাসল গুলো কন্ট্রাক্ট করে, সবাই কন্ট্রাক্ট করবে। ডায়াফ্রাম কন্ট্রাক্ট করলে এরকম ফ্ল্যাট হয়ে যায়, মানে নিচের দিকে নেমে যায়। আর মাসেল যদি কন্ট্রাক্ট করে, মাসেল গুলো রিবস গুলোকে উপরের দিকে টেনে তুলে দেয়। এই যে এরকম করে উপরের দিকে টানে, এরকম করে, এরকম করে উপরের দিকে টানবে, রিবস গুলোকে উপরের দিকে এরকম টানবে। আউটওয়ার্ড এন্ড আপওয়ার্ড, এই তো টার্মটা ইউজ করবা, আপওয়ার্ড এন্ড আউটওয়ার্ড টানবে মাসেল গুলো। তাহলে দেখো, আগে ভলিউম ছিল এতটা, আগে ভলিউম, ভলিউম মানে চেস্ট ক্যাভিটির ভিতরের ভলিউম ছিল এতটা। চেস্ট ক্যাভিটি মানে কি? এই যে রিবস এর ভিতরে যেখানে লাংস আছে সেটাকে চেস্ট ক্যাভিটি বলে, তার ভলিউম ছিল এতটা। কিন্তু এই যে এই অ্যাডজাস্টমেন্ট গুলো হওয়ার পরে এখন দেখো ভলিউম হয়ে গেলে এতটা, এখন দেখো ভলিউম হয়ে গেলে এতটা, তাই কি না? তাহলে ভলিউম বাড়লে প্রেসার কি হবে? কমে যায়, আমি শিখিয়েছি। কার থেকে প্রেসার কমে গেল? বাইরে যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসারটা থেকে ভিতরে প্রেসার কমে গেল। তার মানে অ্যাটমসফিয়ারিক প্রেসার হাই, ধরে নাও 76, ভিতরে প্রেসার মনে করো কমে গেল, মনে করো 70। তো আমরা কি জানি, এয়ার সবসময় হাই থেকে লো এর দিকে যায়, তাই কি না? তার মানে বাইরে থেকে ভিতরে এয়ার ঢুকে গেল তোমার লাংসে, মানে ব্রিদিং ইন, তাই কি না? ব্রিদিং ইন, এটা আমাদের করা হয়ে গেছে, একবার রিভিশন করে দিলাম। ব্রিদিং ইন হলো। আর ব্রিদিং আউটের সময় এবার কি হবে? ব্রিদিং আউটের সময় এই যে ধরে নাও ট্রাকিয়া, ব্রঙ্কাস, লাংস। এইবার দেখো ব্রিদিং আউটের সময় এইরকম হয়েছিল, রিবস গুলো বাইরের দিকে আর উপরের দিকে উঠেছিল, বাইরের দিকে আর উপরের দিকে উঠেছিল এরকম করে।
বাইরের দিকে আর উপরের দিকে এরকম করে উঠেছিল, নিচের ডায়াফ্রামটা ফ্ল্যাট হয়েছিল, নাকি না? এখন রিবস গুলোর মাঝে যে মাসল ছিল ওটা তো আগে কন্ট্রাক্ট হয়েছিল, এবার এই মাসল গুলো হবে রিল্যাক্স। মাসলটা কি হবে? রিল্যাক্স। ডায়াফ্রামও কন্ট্রাক্ট হয়েছিল, এবার ডায়াফ্রামও হবে রিল্যাক্স। ডায়াফ্রামও কি হবে? রিল্যাক্স হবে। বলে ডায়াফ্রামটা আবার আগের পজিশনে চলে যাবে, আর রিবস গুলো যেগুলো উপরের দিকে উঠেছিল ওগুলো আবার নিচের দিকে এরকম নেমে যাবে, আবার নিচের দিকে নেমে যাবে এরকম। ইনওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড এই কথাটা ইউজ করবা, ইনওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড এরকম নিচের দিকে আর ভিতরের দিকে ঢুকে যাবে। এই যে ইনওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড, নিচের দিকে ঢুকে গেল। তাহলে এবার দেখো, আগে ভলিউম ছিল এতটা, এই যে যখন ব্রিদিং ইন করছিলাম ভলিউম ছিল এতটা, এতটা। এবার এই অ্যাডজাস্টমেন্টের পরে ভলিউমটা হয়ে গেল এতটা, ভলিউমটা হয়ে গেল এতটা। এবার ভলিউম কমে গেল, ভলিউম কমে গেলে কি হয়ে যাবে? প্রেসার বেড়ে যাবে। কিসের থেকে? অ্যাটমসফিয়ারিক প্রেসারের থেকে, মানে বাইরে যে এয়ার আছে তার থেকে। বাইরের প্রেসার মনে করো 76, ভিতরে হয়ে গেল 80, তাহলে প্রেসার বেড়ে গেল, বাইরে কম। তাহলে হাই থেকে লো, তার মানে তখন লাংসের ভিতর থেকে এয়ার বাইরে বেরিয়ে যাবে, মানে ব্রিদিং আউট। তাহলে এটা হয়ে গেল তোমার ব্রিদিং আউট। কি, এগুলো আমাদের হয়ে গেছে তাই তো? তাহলে ব্রিদিং ইন ব্রিদিং আউট এগুলো সব আমাদের কমপ্লিট, কিন্তু আগের দিনই এগুলো হয়ে গেছে, তাও একবার বলে দিলাম। এবার এই যে গ্যাসিয়াস এক্সচেঞ্জটা যে বললাম, ওই যে অ্যালভিওলাই এর ঘটনাটা, এটা এখান থেকে এত অবধি পড়বা। এই যে এই ব্যাপারটা, এই যে এখান থেকে অ্যালভিওলাই থেকে হার্ট হয়ে যে এই ব্যাপারটা বুঝালাম, এই নিচের ব্যাপারটা, এটা ওইখানে লেখা আছে। এইবার চলে আসো হচ্ছে, মনে করো তুমি ব্রিদিং আউট করে সব এয়ার বাইরে বের করতে পারো না। কি বলছি মন দিয়ে শুনবা। মনে করো তুমি ব্রিদিং আউট করলে তো, ব্রিদিং আউট করে তুমি এয়ারকে, তুমি এয়ারকে বাইরে বের করছো, তবুও একটু হলেও এয়ার তোমার লাংসে থাকে। ওই যে একটুকুনি এয়ার থাকে সেটাকে বলে রেসিডিউয়াল ভলিউম। সেটাকে কি বলে? রেসিডিউয়াল ভলিউম। কেন থাকে স্যার এইটুকুনি এয়ার কেন থাকে? কারণ এই যে অক্সিজেন ঢোকা আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জ হওয়ার যে জন্য একটু টাইম দরকার। তুমি যদি এয়ার নিয়ে সঙ্গে সঙ্গে সব এয়ারকে বের করে দাও, তাহলে ব্লাডের মধ্যে অক্সিজেন ঢোকার, ব্লাড থেকে কার্বন ডাই অক্সাইড বের হওয়ার টাইমটাই তো পারলো না, তাই কি না? সেই জন্য লাংসের মধ্যে সব সময় একটু এয়ার থাকে ইভেন আফটার ব্রিদিং আউট, ওটাকে বলে রেসিডুয়াল ভলিউম। তাই দেখো, এইবার রেসিডুয়াল ভলিউমও আগের দিন বলেছিলাম, তাও আরেকবার আজকে বলে দিচ্ছি। এই যে দেখো নিচের দিকে, এই যে দেখো লেখা আছে যে প্লিজ নোট দ্যাট, please note that during breathing cycle when air is taken in and let out, the lungs always contain a certain residual volume of air so that is sufficient time টাতে বেশি জোর দিবা, টাইম দিতে হবে, for oxygen to be absorbed into the blood and for the carbon dioxide to be released from the blood, মানে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হওয়ার টাইমটা দিতে হয়ে গেল। তাহলে আজকে এখন আমরা নতুন জিনিস শুরু করি, এক্সপেরিমেন্ট টু শো দ্যাট কার্বন ডাই অক্সাইড ইজ প্রডিউসড ডিউরিং রেসপিরেশন। দেখো, আমাকে বলো, আমরা যখন ব্রিদিং ইন করি তখন অক্সিজেন রিচ এয়ার নেই, ব্রিদিং আউট যখন করি তখন কার্বন ডাই অক্সাইড রিচ এয়ার ছাড়ি, ব্রিদিং ইন ব্রিদিং আউট, তাই তো? তার মানে আমাদের বডিতে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে রেসপিরেশনের সময়, ফুডকে যখন আমরা অক্সিজেন দিয়ে ব্রেক করি তখন কার্বন ডাই অক্সাইড যে তৈরি হচ্ছে তার এক্সপেরিমেন্ট এটা, তার এক্সপেরিমেন্ট, কার্বন ডাই অক্সাইড যে আমরা ছাড়ি তার এক্সপেরিমেন্ট। তো তোমাকে এরকম একটা সেটআপ বানাতে হবে, এরকম সেটআপ একটা বানাতে হবে, সেটআপটা আমি বুঝাই দিচ্ছি দেখো। তার আগে তোমাকে জানতে হবে কি বলতো, কার্বন ডাই অক্সাইডের সাথে কি রিয়াক্ট করলে ওইটা মিল্কি হয়ে যায়? কেমিস্ট্রির কোশ্চেন, বলো। কার্বন ডাই অক্সাইডের সাথে কি রিয়াক্ট করলে ওটা মিল্কি হয়ে যায়? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম ওয়াটার। কি?
লাইম ওয়াটার, তখন ওটা হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট CaCO3 প্লাস H2O। এই CaCO3টাই হচ্ছে মিল্কি হয়, সাদা হয়। তাহলে তুমি যদি ব্রিদিং আউট করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিক্স করো আর ওটা যদি মিল্কি হয়ে যায়, তাহলেই বলবা যে তোমার ব্রিদিং আউট করা গ্যাসের মধ্যে কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে। বোঝা গেল তো জিনিসটা? তুমি যদি ব্রিদিং আউট করে ওটাকে লাইমের সাথে মিশাও আর লাইমটা যদি মিল্কি হয়ে যায়, তাহলেই বলবা যে তোমার ব্রিদিং আউটের মধ্যে কোন গ্যাস আছে, কার্বন ডাই অক্সাইড আছে। তাহলে এটার এই সেট আপটা কিরকম বানাবো দেখো। সেট আপটা তোমাকে এরকম একটা টেস্ট টিউব নিলা, এইখানে আর একটা টেস্ট টিউব নিলা, এই দুটোর মধ্যেই তোমাকে লাইম ওয়াটার নিতে হবে। দুটোর মধ্যেই তোমাকে লাইম ওয়াটার মানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2 এটা নিতে হবে। এখানেও নিতে হবে, এখানেও নিতে হবে। এইবার তোমাকে করতে হবে কি, এই দিক থেকে একটা পাইপ নিয়ে এখানে ঢুকিয়ে দিতে হবে, একদম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পর্যন্ত পাইপটা যাবে। আর একটা পাইপ এখান থেকে বের করতে হবে, এটা আবার একটু এই পাইপের সাথে লেগে থাকবে। এবার এই পাইপটা আবার পরেরটার সাথে এই ঢুকিয়ে দিতে হবে, একদম ভিতরে ঢুকিয়ে দিতে হবে। আবার এইখান থেকে একটা পাইপ এরকম করে বের করে দিতে হবে। এটা হচ্ছে সেটা। বুঝা গেল জিনিসটা? এবার তোমাকে করতে হবে কি যে এইখানে দুটো নজেল রাখতে হবে, নজেল। এইখানে একটা নজেল, এইখানে একটা নজেল। এই দিকের সেটআপটা হচ্ছে ব্রিদিং ইনের জন্য, এই দিকের সেটআপটা হচ্ছে ব্রিদিং ইনের জন্য, আর ওই দিকের সেটআপটা হচ্ছে ব্রিদিং আউটের জন্য। ওই দিকের সেটআপটা ব্রিদিং আউটের জন্য। এবার তোমাকে করতে হবে কি, তোমাকে এইখানে মুখ মুখ দিতে হবে। এবার মুখ দিয়ে তোমাকে একবার ব্রিদিং ইন করতে হবে, একবার ব্রিদিং আউট করতে হবে। যখন ব্রিদিং ইন করবা তখন ব্রিদিং ইনের নজলটা খুলে দিবা, এটা খুলে দিলা, ওই দিকেরটা বন্ধ রাখলা। বুঝা গেল? তাহলে ব্রিদিং ইন করলে এইখান দিয়ে এয়ার ভিতরে ঢুকবে, হ্যাঁ কি না বলো? এদিক দিয়ে এয়ার ভিতরে ঢুকবে কিনা? ব্রিদিং ইন করলে এয়ারের মধ্যে তো অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, হাইড্রোজেন নাইট্রোজেন মানে আদার গ্যাস সবই তো আছে এয়ারের মধ্যে। কিন্তু এয়ারের মধ্যে অক্সিজেন কত পার্সেন্ট থাকে বলো তো, জিওগ্রাফির কোশ্চেন। অক্সিজেন থাকে 21%। কার্বন ডাই অক্সাইড কত থাকে? 0.04%। তাহলে কার্বন ডাই অক্সাইডও ঢুকছে, হ্যাঁ কি না? তাহলে ওই কার্বন ডাই অক্সাইডটা যখন এই তোমার এই যে লাইম ওয়াটারের সাথে মিক্স হবে, তাহলে কার্বন ডাই অক্সাইড যখন মিক্স হবে তখন এই জিনিসটা একটু মিল্কি হয়ে যাবে। ইয়েস অর নো? এখনই শিখালাম মিল্কি হবে কি না। কিন্তু কার্বন ডাই অক্সাইড তো খুবই কম আছে, হ্যাঁ কি না? কম থাকার জন্য কম মিল্কি হবে, লেস মিল্কি হবে, এই জিনিসটা লেস মিল্কি হবে। মিল্কি মানে কি, ওটা ক্যালসিয়াম কার্বনেট হয়ে যাচ্ছে CaCO3। এটা হয়ে গেল ব্রিদিং ইন। এবার করবা কি, ব্রিদিং আউট করার সময় এই দিকের নজলটা আবার বন্ধ করে দাও আর এই দিকের নজলটা খুলে দাও। খুলে দিয়ে এবার ব্রিদিং আউট করো, ব্রিদিং আউট। এবার ব্রিদিং আউট যখন করছি, আমার বডিতে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে ওটাকেও আমি ছেড়ে দিচ্ছি, ওটাকেও আমি ওটার সাথে অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ কি না বলো? তা আমরা যে কার্বন ডাই অক্সাইড দেই সেটা হচ্ছে 4.4%। আগেরটাতে কত ছিল? 0.4%। এখন আরো এক্সট্রা দিয়ে দিলাম, দিয়ে কত হয়ে গেল এখন কার্বন ডাই অক্সাইড? 4.4% হয়ে গেল। তাহলে এইটা যখন এইখান দিয়ে গিয়ে তোমার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে যখন মিক্স হবে, তখন এই যে কার্বন ডাই অক্সাইড যখন মিক্স হবে তখন এটাও মিল্কি হবে, এটাও মিল্কি হবে। কিন্তু আগেরটা যতটা মিল্কি হয়েছিল, এবার মিল্কিটা কম হবে না আরো বেশি হবে বলো? বেশি হবে, মোর মিল্কি হবে। কারণ কার্বন ডাই অক্সাইড বেশি আছে কিনা, কার্বন ডাই অক্সাইড এখানে 4.4%। আগেরটাতে কার্বন ডাই অক্সাইড কত ছিল? 0.4%, তাই কি না? তাই এখানে লেস মিল্কি, এখানে মোর মিল্কি, মানে বেশি ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। এইটা বেশি মিল্কি হয়ে যাবে, এটা বেশি করে মিল্কি হয়ে যাবে। তার মানে কি বোঝা যাচ্ছে, তোমার ব্রিদিং আউটে কোন গ্যাসটা? কার্বন ডাই অক্সাইড গ্যাস।
তো এইটা হচ্ছে এই সেটআপটা। তাহলে এই এক্সপেরিমেন্টটা তোমরা এমনি রিডিং করে রাখবা, এটা আসলেই এমনিও পারবা। এই যে উই নো থেকে ব্র্যাকেট করো, উই নো থেকে ব্র্যাকেট করে এই যে পরের পেজে এত অবধি ব্র্যাকেটটা ক্লোজ করে দাও, এই যে এতটা ব্র্যাকেটটা ক্লোজ করে দাও। তো আমরা ইনহেল এয়ার এর মধ্যে কতটা অক্সিজেন থাকে, এক্সহেল এয়ারে কতটা অক্সিজেন কার্বন ডাই অক্সাইড থাকে তার একটা লিস্ট দেওয়া আছে। এই লিস্টটাও ভালো করে পড়বা। এই লিস্টটা এইভাবে বোঝো, মনে করো এটা হচ্ছে ট্রাকিয়া, এটা ব্রঙ্কাই, এটা মনে করো তোমার লাংস, এটা ভাবো লাংস। তুমি যে এয়ারটা যে ঢুকছে, এই এয়ার যে ঢোকাচ্ছ, ইনহেল মানে কি ব্রিদিং ইন করা, ব্রিদিং ইনে আমরা গোটা এয়ারকেই তো ব্রিদিং ইন করি, নাকি শুধু অক্সিজেনকে করি? ঢোকে যখন গোটা এয়ারটাই ঢুকে যায় লাংসে, ওখানে অক্সিজেনটাকে আমরা ছেঁকে ব্লাডের মধ্যে নিই, কিন্তু ঢোকে গোটা এয়ারটাই। তার মধ্যে অক্সিজেনও আছে, কার্বন ডাই অক্সাইডও আছে, ওয়াটার ভেপারও আছে। অক্সিজেন কত পার্সেন্ট আছে? 21%। কার্বন ডাই অক্সাইড কত? 0.4%। ওয়াটার ভেপার আছে কত? অল্প, লিটল। তো এই যে অক্সিজেনটা ঢুকলো, এই 21% অক্সিজেনের মধ্যে কিছুটা অক্সিজেন তো আমরা ব্লাডের মধ্যে নিয়ে নিলাম, ইয়েস অর নো? কিছুটা কিছুটা অক্সিজেন আমাদের ব্লাডে চলে গেল। তাই এক্সেল এয়ারের মধ্যে অক্সিজেন একটু কমে গেল, 16.4%। তাহলে ছিল 21%, কিন্তু বের করার সময় বের করছি 16.4%। তাহলে মাইনাস করো, কত হচ্ছে? 6. এদিকে 4. এই যে 4.4% অক্সিজেন ও 4.6% অক্সিজেন কি করে নিলাম? অ্যাবজর্ব করে নিলাম। বাকি অক্সিজেনটাকে আবার ছেড়ে দিচ্ছি। বুঝা গেল? কিন্তু ব্রিদিং আউট করার সময় আবার কার্বন ডাই অক্সাইড অ্যাড করে দিই কিনা বলো তো? তো যখন ব্রিদিং ইন করছি তখন কম কার্বন ডাই অক্সাইড, কিন্তু যখন ব্রিদিং আউট করছি তখন দেখো কত হয়ে গেল? 4.4% কার্বন ডাই অক্সাইড হয়ে গেল। এক্সট্রা কোথা থেকে আসলো? আমাদের বডির থেকে আসলো। তাহলে ব্রিদিং আউটে কার্বন ডাই অক্সাইড বেড়ে গেল। আর ওয়াটার ভেপার, যখন ব্রিদিং ইন করি এয়ারের মধ্যে অত ওয়াটার ভেপার থাকে না, কিন্তু ব্রিদিং আউট করার সময় আমাদের নিঃশ্বাস যখন ছাড়ি তখন অনেক বেশি ওয়াটার ভেপার থাকে। কি করে বুঝবো? তুমি একটা কাচের গ্লাসের মধ্যে করে ভাপ দিবা, দেখবা কাচের গ্লাসটা ফগি হয়ে গেছে। কেন? তার মানে ওটার মধ্যে আমাদের ব্রিদিং আউট এয়ারের মধ্যে ওয়াটার ভেপারও আছে। তাহলে এই লিস্টটা একটু ভালো করে দেখবা। এবার চলে আসা হচ্ছে রেট অফ ব্রিদিং, আমরা মিনিটে কতবার করে ব্রিদিং করি। যদি একটা নর্মাল, পরের পেজে চলে আসো, নর্মাল মনে করো শুয়ে আছি, বসে আছি, অত সেরকম কাজ করছি না, তাহলে আমাদের নর্মাল ব্রিদিং রেট হচ্ছে মিনিটে 15 থেকে 18 বার ব্রিদিং করি। কিন্তু যদি আমরা এক্সারসাইজ করি, ফিজিক্যাল এক্সারসাইজ, দৌড়ানো, তখন দেখবো আমরা হাঁপাই, মানে ব্রিদিং রেটটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তা আমাকে বলো, কেন ব্রিদিং রেট বেড়ে যায়? এক্সারসাইজ করার সময় আমাদের বেশি এনার্জি লাগে, ইয়েস অর নো? বসে থাকতে বেশি এনার্জি লাগে নাকি এক্সারসাইজ করতে বেশি এনার্জি লাগে? অবশ্যই তো মোর এনার্জির জন্য আমাদের ফুডকে ব্রেক করে এনার্জি বের করতে হলে আমাদের মোর অক্সিজেন লাগবে, ইয়েস অর নো? তো মোর অক্সিজেন কিভাবে পাবো? যদি ব্রিদিংটাকে বাড়াই তাহলেই তো পাবো, ইয়েস অর নো? যদি ব্রিদিং কে বাড়াই তাহলেই আমরা অক্সিজেন পাবো। তাই বেশি এনার্জি পাওয়ানোর জন্য বেশি করে ব্রিদিং করি, যাতে করে বেশি করে অক্সিজেন ঢোকে আর আমরা এক্সারসাইজটা করতে পারি। তাই দেখো এটাই ওখানে লেখা আছে। এই যে এখান থেকে আবার একটা ব্র্যাকেট করে দাও, যে দিস ব্রিদিং রেট ইনক্রিজেস উইথ ইনক্রিজ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কারণ কি? কারণ আমাদের ফিজিক্যাল এক্সারসাইজের সময় মোর এনার্জি লাগে, মোর এনার্জির জন্য আমাদের লাগবে মোর অক্সিজেন, তাই রেসপিরেশন বেশি করে হয়। তাই এটা তোমরা ব্র্যাকেট করে দাও এখান থেকে এই ডুইং এক্সারসাইজ পর্যন্ত, এত অব্দি ব্র্যাকেট ক্লোজ করে দাও। ভালো কথা। এইবার চলে আসা হচ্ছে অক্সিজেনকে ক্যারি করে কে? অক্সিজেনকে ক্যারি করে হিমোগ্লোবিন। মনে আছে আরবিসির মধ্যে যে হিমোগ্লোবিন থাকে, যে তো আমাদের বডিতে স্যার কত হিমোগ্লোবিন থাকে? আগে তোমাদেরকে একটা ইনফরমেশন দিই, শোনো। এই যে মনে করো এটা হচ্ছে একটা আরবিসি, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেলের মধ্যে ভাবো এগুলো হিমোগ্লোবিন আছে, রেড কালারের পিগমেন্ট হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে।
এই হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে আরবিসি অক্সিজেন সমেত এই গোটাটাকে তোমার বডিতে নিয়ে চলে যায়। তো আমাদের বডিতে কত হিমোগ্লোবিন আছে দেখো এখানে, এটা লাগবে। এই যে দা নর্মাল রেঞ্জ অফ হিমোগ্লোবিন হচ্ছে 12 to 18 গ্রাম পার ডেসিলিটার অফ ব্লাড। এতটা হিমোগ্লোবিন আমাদের বডিতে থাকে। জিনিসটা বোঝো, এই যে এটা একটা ক্যালকুলেশনের মতো করে বোঝো। বলেছে 12 to 18 গ্রাম ইন 1 ডেসিলিটার অফ ব্লাড। ভাবো একটা কৌটার মধ্যে তুমি 1 ডেসিলিটার ব্লাড নিলা, বুঝা গেল? তো একটা কৌটার মধ্যে 1 ডেসিলিটার ব্লাড নিলা, ওর মধ্যে কত গ্রাম হিমোগ্লোবিন থাকবে? 12 থেকে 18 গ্রাম হিমোগ্লোবিন থাকবে। এবার 1 ডেসিলিটার ব্লাড কিলো হেক্টো ডেকা, কিলো হেক্টো ডেসি সেন্টি, না ভুল বললাম, কিলো হেক্টো ডেকা গ্রাম ডেসি, ডেসি সেন্টিমিলি। এখানে অ্যামাউন্টটা কিসে দেওয়া আছে? ডেসিলিটারে, ডেসিতে দেওয়া আছে, তাই না? গ্রাম বা লিটার। তো ডেসিকে যদি লিটারে কনভার্ট করো তাহলে তোমাকে 10 দিয়ে ডিভাইড করতে হবে, ইয়েস অর নো? কারণ এক ঘর উপরে আছে, নিচ থেকে উপরে গেলে তোমাকে ডিভাইড করতে হয়। এক ঘর উপরে মানে 10 দিয়ে ডিভাইড করতে হবে, 2 ঘর উপরে গেলে 100 দিয়ে ডিভাইড করতে হবে, জানো তো এগুলো? তাহলে 1 ডেসিলিটার ব্লাড, 1 ডেসিলিটার ব্লাড মানে এখানে গ্রামটা মুছে দিই, গ্রামের জায়গায় লিটার থাকুক। 1 ডেসিলিটার ব্লাড মানে কত লিটার ব্লাড? তাহলে 1 কে 10 দিয়ে ডিভাইড করো, 1 কে 10 দিয়ে ডিভাইড করলে হয় 0.1 লিটার ব্লাড। তাহলে 0.1 লিটার ব্লাডে 12 থেকে 18 গ্রাম হিমোগ্লোবিন আছে। তাহলে 0.1 লিটার ব্লাডে হিমোগ্লোবিন আছে 12 আর 18-র মাঝামাঝি কিছু একটা নেই, এভারেজ 15 গ্রাম নিয়ে চলো, 12 আর 18-র মাঝামাঝি। 0.1 লিটার ব্লাডে 15 গ্রাম হিমোগ্লোবিন। তাহলে 1 লিটার ব্লাডে কত? 1 লিটার ব্লাডে 15/0.1, ইয়েস অর নো? আর তোমার বডিতে টোটাল 5 লিটার ব্লাড আছে। তোমার বডিতে টোটাল কত ব্লাড আছে? 5 লিটার। তাহলে তোমার টোটাল 5 লিটারে কত গ্রাম হিমোগ্লোবিন হলো? তাহলে 0.1 লিটারে 15 গ্রাম, 1 লিটারে 15/0.1, 5 লিটারে কত? 15/0.1 মাল্টিপ্লাই 5, ইউনিটারি মেথড। তাহলে 0.1 কে যদি উঠাই, পয়েন্টকে উঠালে এখানে একটা জিরো চলে আসবে। তাহলে 15 × 50 করলে কত হয়? 750 গ্রাম। 750 গ্রাম হিমোগ্লোবিন আছে তোমার গোটা বডিতে, মানে 250 গ্রাম কম 1 কেজি, বুঝা গেল? তাহলে এইটা হচ্ছে তোমার গোটা বডি। তো যদি হিমোগ্লোবিন এর থেকে কম হয়ে যায়, হিমোগ্লোবিন তো অক্সিজেনকে ক্যারি করে, তাহলে অক্সিজেনও কমে যাবে। ডেফিসিয়েন্সি অফ হিমোগ্লোবিন মানে হিমোগ্লোবিন যদি কমে যায় তাহলে অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটিও কমে যাবে, ইয়েস অর নো? রিডিউস বলেছে। তাহলে অক্সিজেন কমে গেলে এনার্জিও কমে যাবে, তোমার ব্রিদিং প্রবলেম হবে, টায়ার্ডনেস হবে, এনার্জি কমে যাবে। পার্সনটা লুক পেল, মানে পার্সনটাকে ফ্যাকাশে দেখাবে, আর ওর বেশি দিন হলে ওর বডি ওয়েটও কমতে থাকবে। হিমোগ্লোবিন কমে গেলে কি হবে এটা। আচ্ছা, এবার চলে আসা হচ্ছে কার্বন মনোক্সাইড পয়জনিং। কার্বন মনোক্সাইড পয়জনিং কি জিনিসটা স্যার? ধরে নাও একটা ঘরের মধ্যে, মনে করো একটা ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে কেউ একটা বালতির মধ্যে কিছু একটা মনে করো পুড়াচ্ছে। মনে করো কিছু একটা আছে এখানে, কাঠ বা কাগজ টাগজ কিছু একটা আছে, ওটাকে মনে করো পুড়াচ্ছে। তাহলে পুড়ালে স্মোক, স্মোক হবে, ইয়েস অর নো? এবার স্মোকের মধ্যে কি কি থাকে? স্মোকের মধ্যে কার্বন ডাই অক্সাইডও থাকে, স্মোকের মধ্যে কার্বন মনোক্সাইডও থাকে। তুমি এখানে পেপার, পেপার নাও, কাঠ নাও, যাই নাও না কেন, তার মধ্যে আছে কার্বন। তার মধ্যে কি আছে? সি মানে কি লিখলাম? কার্বন।
কার্বন যখন কার্বন যখন অক্সিজেন বেশি থাকে তখন কার্বন বেশি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কার্বন ডাই অক্সাইড বানায়। এবার অক্সিজেন কমতে, ঘরের মধ্যে অক্সিজেন কমতে 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 কার্বন অক্সিজেনের অ্যামাউন্ট যখন কমে যাবে তখন কার্বন আর কার্বন ডাই অক্সাইড বানাবে না, তখন বানাবে কার্বন মনোক্সাইড। তাহলে কার্বন বেশি অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে বানায় কার্বন ডাই অক্সাইড, কম অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে কি বানায়? কার্বন মনোক্সাইড। তাহলে এবার মনে করো এই রুমে এখন কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন মনোক্সাইড আছে, আর অল্প একটু অক্সিজেন আছে, কারণ অনেকটাই অক্সিজেন এই কম্বাসনে বা বার্নিং করার সময় ইউজ হয়ে গেছে। এবার এইরকম ঘরে তুমি আছো, মনে করো এইরকম একটা ঘরে তুমি আছো। এবার তোমার ব্লাডের মধ্যে আছে হিমোগ্লোবিন, ইয়েস অর নো? তোমার ব্লাডের মধ্যে আছে হিমোগ্লোবিন, জিনিসটা ভালো করে বোঝো। হিমোগ্লোবিনের সাথে মজার ব্যাপার হচ্ছে হিমোগ্লোবিনের সাথে তো অক্সিজেন লাগতে পারেই, হিমোগ্লোবিনের সাথে কার্বন মনোক্সাইডও লাগতে পারে, হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাই অক্সাইডও লাগতে পারে। কিন্তু কে ফার্স্ট হিমোগ্লোবিনের সাথে স্ট্রংলি লাগতে পারে? কে? নাম্বার 1 পজিশনে কার্বন মনোক্সাইড, নাম্বার 2 পজিশনে কার্বন ডাই অক্সাইড, নাম্বার 3 পজিশনে অক্সিজেন। তাহলে সব থেকে স্ট্রংলি হিমোগ্লোবিনের সাথে লাগে কার্বন মনোক্সাইড, তারপরে কার্বন ডাই অক্সাইড, তারপরে অক্সিজেন। এবার এখানে একটা জিনিস লিখে দিচ্ছি, মনে রাখো। হিমোগ্লোবিনের সাথে যখন অক্সিজেন বাইন্ড করে তখন বানায় হচ্ছে অক্সি হিমোগ্লোবিন। কনফিউজ হওয়ার কিছু নেই, আমি সব বলে দিচ্ছি। হিমোগ্লোবিনের সাথে যখন কার্বন ডাই অক্সাইড বাইন্ড করে তখন বানায় কার্বামিনো হিমোগ্লোবিন। আর হিমোগ্লোবিনের সাথে যখন কার্বন মনোক্সাইড বাইন্ড করে তখন বানায় কার্বক্সি হিমোগ্লোবিন। এগুলা কিছুই না, তুমি এটা একটা কেমিক্যাল রিয়াকশনের মতো ভাবো। মনে করো যেরকম তোমরা শিখেছো হাইড্রোজেন আর অক্সিজেন মিলে যেরকম ওয়াটার বানায় H2O, ওই রকম ভাবো জিনিসটা। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে বাইন্ড করে বানায় অক্সি হিমোগ্লোবিন, কার্বন ডাই অক্সাইডের সাথে বানায় কার্বামিনো হিমোগ্লোবিন, আর কার্বন মনোক্সাইডের সাথে বানায় কার্বক্সি হিমোগ্লোবিন। জাস্ট এটা একটা ইনফরমেশন, এটা বইতে নাইও, তোমার অত লাগবেও না, জাস্ট ইনফরমেশনের জন্য বললাম। এনিওয়ে, ব্যাপারটা হচ্ছে যে যদি তোমার ঘরের মধ্যে কার্বন ডাই অক্সাইডও আছে, কার্বন মনোক্সাইডও আছে, অক্সিজেনও আছে, তা তিনটাই আছে, তো হিমোগ্লোবিনের সাথে সবার আগে গিয়ে কে লেগে যাবে বলো? 1 নম্বর পজিশনে কে আছে? কার্বন মনোক্সাইড গিয়ে লেগে যাবে। তাহলে কার্বন মনোক্সাইড গিয়ে লাগলে কি আর অক্সিজেন গিয়ে কি আর লাগতে পারবে? না। না লাগতে পারলে তোমার বডিতে অক্সিজেনের অ্যামাউন্ট ধীরে ধীরে কি হতে থাকবে? কমতে থাকবে। কমতে থাকলে ধীরে ধীরে অক্সিজেন কমতে থাকবে, তোমার ব্রেনেও অক্সিজেন কমে যাবে, তুমি কিন্তু তারপরে অজ্ঞান হয়ে কোমায় চলে যাবা। তারপরে আরো বেশিক্ষণ থাকলেও তুমি মরে যাবে অক্সিজেন ডেফিসিয়েন্সির জন্য বা অক্সিজেন স্টারভেশনের জন্য। এটাকে বলে কার্বন মনোক্সাইড পয়জনিং। কার্বন মনোক্সাইডের জন্য এটা হচ্ছে, তো কার্বন মনোক্সাইড পয়জনিং বলে এটাকে। দেখো এখানে লেখা আছে যে কার্বন মনোক্সাইড, এটা এখান থেকে ব্র্যাকেট করে গোটাটাই করবা, এখান থেকে এত অবধি। এই যে দেখো এখানে মেন এইটা, এই লাইনটা আন্ডারলাইন করো, তারপরে এখান থেকে আন্ডারলাইন করো যে আহ, এই যে কার্বন মনোক্সাইড বাইন্ডস ভেরি স্ট্রংলি উইথ হিমোগ্লোবিন 1 নম্বরে পজিশন in the blood and prevents it from carrying oxygen to brain and other parts of the body. Due to lack of oxygen, the person cannot breathe properly. If carbon monoxide is inhaled for a long time, then the person becomes unconscious and can even die due to oxygen starvation. কি হয়ে গেল? তাহলে এবার চলে আসো, আমরা ভেরি শর্ট অ্যান্সার গুলো করে নিই, সবাই কপিতে করে নাও। সবার প্রথমে চলে আসো, ডু অল সেলস ইউজ অক্সিজেন টু প্রডিউস এনার্জি? সব সেলে কি অক্সিজেন লাগে? না। নো লিখে দাও। স্যার অক্সিজেন ছাড়া আবার কে করে? কেন? তোমরা জানো না ইস্ট, ব্যাকটেরিয়া, এদের কি অক্সিজেন লাগে? কারণ এরা
অ্যানারোবিক রেসপিরেশন করে, এরা অ্যানারোবিক রেসপিরেশন করে, সেই জন্য এদের অক্সিজেন লাগে না। তো তোমাকে এখানে বলেছে অল সেলস, সব সেলেরই কি অক্সিজেন লাগে? তো যদি এটা কোশ্চেন থাকতো ডু অল সেলস অফ আওয়ার বডি, আমাদের বডির সব সেল অক্সিজেন লাগে কিনা, তাহলে কি হতো। তারপরে চলে আসা হচ্ছে নেম ওয়ান সাবস্টেন্স হুইচ ইজ অ্যানারোবিক রেসপিরেশন বাই অ্যান অর্গানিজম বাট নট অ্যারোবিক রেসপিরেশন। অ্যানারোবিক রেসপিরেশনে তৈরি হয় কিন্তু অ্যারোবিকে হয় না, বলেছে ইথানল। ইথানল। নেম ওয়ান অর্গানিজম হুইচ ক্যান লিভ উইদাউট অক্সিজেন। ইস্ট। ব্যাকটেরিয়া, এরা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকে কারণ এদের অ্যানারোবিক রেসপিরেশন করে। ইন হুইচ টাইপ অফ রেসপিরেশন অ্যারোবিক অর অ্যানারোবিক মোর এনার্জি ইজ রিলিজড। আমরা কি জানি অ্যারোবিকে বেশি এনার্জি ইউজ হয়, বেশি এনার্জি তৈরি হয়, হ্যাঁ কি না? অ্যারোবিকে 38টা এটিপি তৈরি হয়, 38টা এটিপি তৈরি হয়, বা 38টা এটিপি মানেই তো বেশি এনার্জি। আর অ্যানারোবিকে মাত্র 2টা এটিপি তৈরি হয়, মানে কম এনার্জি। তার রিজনও আমি বলেছিলাম তোমাদেরকে। এই যে দেখে নাও, অ্যারোবিক রেসপিরেশনে কি গ্লুকোজ C6H12O6, ওটা অক্সিজেন দিয়ে যখন ব্রেক হয় তখন কার্বন ডাই অক্সাইড, ওয়াটার আর 38টা এটিপি তৈরি হয়। এবার এখানে দেখো তো, এবার এখানে দেখো তো কার্বন আর হাইড্রোজেনের যত বন্ড ছিল এখানে সব ব্রেক হয়ে গেছে। দেখো কার্বন আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন আলাদা হয়ে গেছে। ইয়েস অর নো? তার মানে এখানে কমপ্লিট ব্রেক হচ্ছে। সাইলেন্ট করো। কমপ্লিট ব্রেক হচ্ছে। সাইলেন্ট করো, সাইলেন্ট করো। তো কমপ্লিট ব্রেক হলে বেশি এনার্জি তৈরি হবে। কিন্তু ধরো না অ্যানারোবিক রেসপিরেশন হচ্ছে, C6H12O6 অক্সিজেন ছাড়াই ব্রেক হচ্ছে, এখানে অক্সিজেন লিখেছি এখানে লিখলাম না। ধরো না ইথানল তৈরি হচ্ছে, C2H5OH প্লাস কার্বন ডাই অক্সাইড আর মাত্র 2টা এটিপি তৈরি হয়। তো দেখো তো এখানে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডিং ছিল গ্লুকোজের মধ্যে, দেখো তো এখনো কিছু বন্ডিং থেকেই গেছে। দেখো কার্বন আর হাইড্রোজেন এখনো রয়েই গেছে। ইয়েস অর নো? তার মানে কি এখানে কমপ্লিটলি ব্রেক হলো? না। তাহলে ইনকমপ্লিট যদি ব্রেক হয়, ইনকমপ্লিট ব্রেক হলে কম এনার্জি বেরোবে, 2টা এটিপি তৈরি হবে। এই যে এখানে দেখো তো কার্বন আর হাইড্রোজেন যে গ্লুকোজের মধ্যে যে ফুড থেকে আমরা এনার্জি পাই, ওখানে কার্বন আর হাইড্রোজেনের যে বন্ডিং ছিল, হ্যাঁ কি না? বন্ডিংটা এখনো দেখো ভাঙেনি, কিছু কার্বন আর হাইড্রোজেন এখনো লেগে আছে ইথানলের মধ্যে। যদি বন্ড গুলা ভাঙে তাহলেই এনার্জিটা বেরোবে, কিন্তু বন্ড তো সব ভাঙেনি, সেই জন্য কম এনার্জি বেরোচ্ছে অ্যানারোবিকে। এটা কি ছিল? এটা ইথানল। এটা ইথানল। ইথানল কারা বানায় বলো? ইস্ট বানায়, মনে পড়ছে? ইস্ট ইথানল বানায় মানে ও গোটা কার্বন আর হাইড্রোজেনকে সবগুলোকে ভাঙতে পারে না, তাই ওর মধ্যে কম এনার্জি বেরোচ্ছে। যদি গোটাটা ভাঙতে পারতো, যেমন এখানে দেখো কার্বন গোটাটা, হাইড্রোজেন সব আলাদা হয়ে গেছে, তাহলে অনেক বেশি এনার্জি হতো। এবার চলে আসা হচ্ছে নেম দা সাবস্টেন্স হুজ বিল্ড আপ ইন মাসল। কোন মাসলে কোন কি বেরোয় বেশি হয়ে যায় ফিজিক্যাল এক্সারসাইজ করার সময়? ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড। নেম পার্ট অফ রুট ইনভলভড ইন এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাস। রুট হেয়ার। রুট হেয়ার। নেম দ্য প্রসেস বাই হুইচ প্ল্যান্ট পার্ট লাইক রুট স্টেম লিভ। কোন প্রসেসে প্ল্যান্টরা রেসপিরেশন করে? ডিফিউশন। ডিফিউশন। তারপরে নেম দা পোরস ইন লিফ। লিফের মধ্যে ছোট ছোট ফুটো গুলোকে কি বলে? স্টোমাটা। স্পিডে লেখো, আমি স্পিডে লিখছি, তাড়াতাড়ি। স্টোমাটা হয়েছে? কেন? কোনো কি ইমার্জেন্সি আছে?
আচ্ছা, তারপরে নেম দ্য এরিয়া ইন উডি স্টেম থ্রু হুইচ রেসপিরেটরি এক্সচেঞ্জ অফ গ্যাসেস টেক প্লেস। লেন্টিসেল, লেন্টিসেলস। What is the name of extension of epidermal cells of a root which help in respiration? Root hair. Out of photosynthesis and respiration in plant, which process occurs all time? সব সময় কোনটা হয়? দিনে রাতে সব সময় হয় respiration, কিন্তু only day time, শুধু দিনের বেলা কোনটা হয়? photosynthesis। তারপরে name the organ of breathing of fish, gills। Name an animal which absorb oxygen through moist skin, earthworm, earthworms or leech। Name the animal which depends on simple diffusion, তার মানে এটা হয়ে যাবে অ্যামিবা। Name two animals which breathe through gills, একটা লিখে দাও ফিশ, আর একটা লিখে দাও অয়েস্টার, ঝিনুক। বুকে আছে এক্সাম্পল দেখো। The trachea divides into two tubes at the lower end, সেটার নাম লিখতে বলছে ব্রঙ্কাস, BRONCHUS, bronchus। Where does the blood absorb oxygen in human body? Oxygen কোথায় absorb হয়? Alveoli। Name the red pigment which carries oxygen, এখনই শিখালাম হিমোগ্লোবিন। Which gases are exchanged in your lungs? কোন গ্যাস এক্সচেঞ্জ হয়? অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। ফটাফট লেখো। তারপরে where in the lungs does exchange takes place? Gaseous exchange takes place, এটাও হবে alveoli। What is the name of tiny air sac যেটা ব্রঙ্কিউলের এন্ডে থাকে? এটাও হবে কি? alveoli। What is the other name of windpipe? Trachea, trachea। What organs are attached to two bronchi? Lungs, bronchi এর সাথে লেগে থাকে lungs। In lungs, what substance is taken into the body? Oxygen। Removed from the body, carbon dioxide। তারপরে চলে আসো ট্রু ফলস। ডিউরিং রেসপিরেশন প্ল্যান্ট টেক কার্বন ডাইঅক্সাইড এন্ড রিলিজ অক্সিজেন, না, ওটা ফটোসিনথেসিসের সময় হয়, তাহলে এটা হবে ফলস। এনার্জি ক্যান বি প্রডিউসড ইন সেল উইদাউট অক্সিজেন, ট্রু। স্যার অক্সিজেন ছাড়া আবার এনার্জি হয় নাকি? হয়তো, কাদের ক্ষেত্রে বলো? অ্যানারোবিক রেসপিরেশন, অ্যানারোবিক রেসপিরেশন। তাই ব্র্যাকেটে লিখে রাখো, নাহলে পরেতে বাড়িতে বুঝতে পারবা না। Fish and earthworm exchange gases during respiration in the same way. Fish আর earthworm কি সেম ওয়েতে করে? No, false। ফিশের থাকে গিলস, earthworm করে স্কিন দিয়ে। Organ of respiration in man are the lungs, মানুষ লাংস দিয়ে করে। The actual exchange of gas take place in, অনেকবার করলাম, alveoli। Dash in lungs provide a very large surface area, এখনই করলাম। লার্জ সারফেস এরিয়া কে দেয়? alveoli। তারপরে ইস্ট আন্ডারগোস, ইস্ট কোন রেসপিরেশন করে? অ্যানারোবিক, অক্সিজেন ছাড়া অ্যানারোবিক রেসপিরেশন করে। আর whereas অ্যামিবা, অ্যামিবা কোন রেসপিরেশন করে? অ্যারোবিক, অ্যারোবিক রেসপিরেশন করে। গিলস আর ব্রিদিং অর্গানস ইন ফিশ, গিলস হচ্ছে কাদের রেসপিরেটরি অর্গান? ফিশের। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো হচ্ছে এই শর্ট অ্যান্সার হোমওয়ার্ক, তারপরে হচ্ছে লং অ্যান্সার হোমওয়ার্ক, এমসিকিউ হোমওয়ার্ক। কিন্তু চলে আসো তোমার হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলস, হটস। বই লাগবে উত্তম, বই লাগবে, বই ছাড়া হবে না তো, বই কোথায়? হুম? তাহলে আনতে হবে তো। আচ্ছা, এবার হটস এর এই কোশ্চেনটা দেখো।
আগে কোয়েশ্চেনটা বোঝো। ডিউরিং দ্য রেসপিরেশন অফ অ্যান অর্গানিজম এ, ওয়ান molecule of glucose produce 2 ATP, আর ইন অর্গানিজম বি 38 ATP। বুঝা গেল? তাহলে এ কোন রেসপিরেশন করে? অ্যানারোবিক, তাই কম এটিপি তৈরি হয়, হ্যাঁ কি না? আর বি কোন রেসপিরেশন করে? অ্যারোবিক, তাই বেশি তৈরি হয়। তাহলে বলেছে হুইচ অর্গানিজম আন্ডারগোয়িং অ্যারোবিক রেসপিরেশন, অ্যারোবিক হয়ে গেল কে? বি, তাহলে এটার পাশে বি হয়ে যাবে। হুইচ অর্গানিজম আন্ডারগোয়িং অ্যানারোবিক, অ্যানারোবিক কে শিখালাম? এ, তাহলে এটার পাশে এ হয়ে যাবে। হুইচ টাইপ অফ অর্গানিজম এ অর বি ক্যান কনভার্ট গ্লুকোজ ইনটু অ্যালকোহল, অ্যালকোহল করে সবসময় অ্যানারোবিকরা, তার মানে কি হবে? এ। নেম ওয়ান অর্গানিজম হুইচ বিহেভস লাইক এ, এর মতো একটা অর্গানিজম বলো যে অ্যানারোবিক করে, কি হবে? ইস্ট, ব্যাকটেরিয়া, এরা হবে। এবার বলেছে নেম টু অর্গানিজম হুইচ বিহেভ লাইক বি, বি মানে কি? অ্যারোবিক রেসপিরেশন কারা করে? হিউম্যান, তারপরে ফিশ লিখে দাও, এরা সবাই অ্যারোবিক রেসপিরেশন করে। হয়েছে? এইবার চলে আসো 75 নম্বর কোয়েশ্চেনে। বলেছে যে কি, মুছে দেবো এগুলো? আচ্ছা, কি বলেছে যে আগে দেখো এ বি সি আর 3 লিভিং অর্গানিজম, তিনটা আলাদা আলাদা অর্গানিজম। এ ইজ এ ইউনিসেলুলার ফাঙ্গাস which can live without air. It is used in commercial production of organic compound P or from molasses. বলেছে এ এমন একটা জিনিস যেটা দিয়ে পি বানানো হয়। মোলাসেস মানে হচ্ছে গুড়, গু না, গুড়। গুড় মানে কি? গুড় যে আমরা খাই। তো বলো ইউনিসেলুলার ফাঙ্গাস যে এয়ার ছাড়াও, উইদাউট এয়ার ছাড়াও বেঁচে থাকতে পারে, তাহলে এ কি হয়ে যাবে? ইস্ট হয়ে যাবে। আর ইস্ট বলেছে পি বানায় মোলাসেস মানে গুড় থেকে, পি হয়ে যাবে হচ্ছে তোমার ইথানল, অ্যালকোহল, ইথানল বানায়। বুঝা গেল তো জিনিসটা কিভাবে করছি? তুমি কোয়েশ্চেনটার মানেটা আগে বুঝতে হবে যে এ বি সি তিনটা অর্গানিজম আছে। তো প্রথমে এর ইনফরমেশন দিয়েছে, এ ইজ এ ইউনিসেলুলার ফাঙ্গাস। তো ইস্ট হচ্ছে একটা ফাঙ্গাস, আর ও ইউনিসেলুলার মানে একটাই সেল দিয়ে তৈরি। আর ইস্ট উইদাউট এয়ার মানে অক্সিজেন ছাড়া বেঁচে থাকে। আর ইস্ট দিয়ে একটা কমার্শিয়াল জিনিস বানানো হয় যেটাকে বলেছে পি। তাই ইস্ট যখন এই রেসপিরেশন করে তখন ইস্ট কি বানায়? অ্যালকোহল বানায় না? তাই পি কি হবে? ইথানল মানে অ্যালকোহল। এবার বুঝলা? এবার চলে আসো বি সম্পর্কে কি বলেছে। The organism bee is a unicellular animal which lives in water and feeds and moves by using pseudopodia. এই pseudopodia দিয়েই বলে দিব বি কি, বলো তো? অ্যামিবা। হ্যাঁ, অ্যামিবা। এবার বলেছে ইট ব্রিথস থ্রু অ্যান অর্গানেল কিউ, মানে অ্যামিবা কিউ দিয়ে ব্রিদিং করে। তাহলে অ্যামিবা কি দিয়ে ব্রিদিং করে? কিউ কি হবে? সেল মেমব্রেন, সেল মেমব্রেন। এবার সি তে চলে আসো। সি বলেছে সি হচ্ছে একটা টাইনি অ্যানিমাল হুইচ অ্যাক্টস অ্যাজ এ ক্যারিয়ার অফ ম্যালেরিয়া প্যারাসাইট। ম্যালেরিয়াকে ছড়ায় কোন অ্যানিমাল? মসকুইটো, মশা, হ্যাঁ কি না? তাহলে সি কি হয়ে যাবে? মসকুইটো। এবার বলেছে কি যে এই সি ব্রিথ এন্ড রেসপিরে থ্রু এ কাইন্ড অফ টাইনি হোল আর এন্ড এয়ার টিউব এস। তো মসকুইটো আর আর এস দিয়ে ব্রিদিং করে। এই আরটা হচ্ছে ছোট ছোট হোল মানে ফুটো, তাহলে আর কি হবে? ইনসেক্টের ছোট ছোট ফুটোগুলোকে কি বলে? আজকেই শিখালাম, আজকেই ধরেছি, স্পাইরাকল। আর তার ভিতরে ছোট ছোট টিউব গুলোকে কি বলে? ট্র্যাকিয়া। হলো তো? তাহলে এ নাম্বার কোয়েশ্চেন, হোয়াট আর অর্গানিজম এ বি এন্ড সি। তাহলে এই তো হয়ে গেল, আমি করে দিলাম তো। এ হয়ে গেল ইস্ট, তাই না? বি হয়ে গেল তোমার অ্যামিবা, আর সি কি হয়ে গেল? মসকুইটো। করে দিলাম। আচ্ছা, তারপরে বলেছে পি কিউ আর এন্ড এস কি হবে? তাও তো করে দিলাম। পি কি হলো? পি হয়ে গেল ইথানল,
কিউ কি হলো? কিউ হয়ে গেল সেল মেমব্রেন। আর আর কি হলো? স্পাইরাকল। আর এস এস কি হলো? ট্রাকিয়া। তাহলে বি নাম্বার কোশ্চেন হয়ে গেল। কি পারবা তো? বুঝা গেল তো জিনিসটা? এবার সি নাম্বার কোশ্চেন কি বলেছে? তাহলে এ হয়ে গেল, বি হয়ে গেল, এবার সি তে চলে আসো। Which organism or organisms undergo aerobic respiration? মানে এ বি সি এর মধ্যে কে অ্যারোবিক করে? তাহলে দেখো অ্যামিবা অ্যারোবিক করে আর মসকুইটো অ্যারোবিক করে। অ্যামিবা ছিল বি, মসকুইটো ছিল সি। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে বি কমা সি। আর কে বলেছে পরেরটাতে? দেখো অ্যানারোবিক রেসপিরেশন কে করে? অ্যানারোবিক রেসপিরেশন আমরা জানি কে করে। ইস্ট। ইস্ট কোন লেটার দিয়ে দেওয়া আছে? এ। তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে এ। বুঝা গেল জিনিসটা? তারপরে 76 লাস্ট আজকে বলেছে দেয়ার আর ফাইভ অ্যানিমাল। আগে শোনো, দেয়ার আর ফাইভ অ্যানিমাল পি কিউ আর এস টি, পাঁচটা অ্যানিমাল আছে। পি অলওয়েজ বলেছে কি পি সম্পর্কে কি লেখা আছে দেখো। পি আগেরটা মুছে দিচ্ছি। পি অলওয়েজ লিভস ইন ওয়াটার অ্যান্ড হ্যাজ গিলস ফর ব্রিদিং। তাহলে পি কি হতে পারে বলো? ফিশ। আগে এগুলা পড়ে নিবা ফটাফট পরীক্ষায়। The animal Q. Q can stay in water as well as on land and can breathe both by skin and lungs. এমন একটা অ্যানিমালের নাম বলো যে জলেও থাকে, ল্যান্ডেও থাকে, আর স্কিন দিয়েও ব্রিদিং করে, লাংস দিয়েও ব্রিদিং করে। ফ্রগ। ভেরি গুড। ফ্রগ যখন জলে থাকে, জলে তো লাংস ইউজ করা যাবে না, তখন জলেও কি ইউজ করে? স্কিন। আর যখন ল্যান্ডে থাকে তখন কি ইউজ করে? লাংস। সেই জন্যই তো ফ্রগকে অ্যামফিবিয়া বলে। তাহলে কিউ হয়ে গেল। এবার বলেছে আর আর লিভস ইন সয়েল এন্ড ব্রিথ অনলি থ্রু ইটস স্কিন। তাহলে এমন একটা অ্যানিমাল বলো যে স্কিন দিয়ে করে আর শুধু ল্যান্ডে থাকে। তাহলে আর আর হয়ে গেল আর্থওয়ার্ম, হ্যাঁ কি না? আর হয়ে গেল কি, সরি, আর হয়ে গেল আর্থওয়ার্ম বা লিচও হতে পারে। আর্থওয়ার্ম হলো তো। এবার লাস্টে এস। এস বলেছে ল্যান্ডে থাকে and breathe through spiracle and trachea। এবার স্পাইরাকেল আর ট্রাকিয়া কাদের থাকে? ইনসেক্টের থাকে, হ্যাঁ কি না? ইনসেক্ট যেমন ককরোচ, গ্রাসহপার, এরা। আর টি, টি বলেছে যে টি, টি বলেছে ওয়াটারে থাকে আর সেল মেমব্রেন দিয়ে করে। বলো এবার সেল মেমব্রেন দিয়ে কে করে? অ্যামিবা। তাহলে আগে সব আমি আইডেন্টিফাই করে নিলাম। আইডেন্টিফাই করে নেওয়ার পরে এইবার অ্যান্সার গুলো আমরা দেখি, কোয়েশ্চেন গুলো দেখি। যে হুইচ অ্যানিমাল কুড বি অ্যামিবা, তাহলে টি ছিল অ্যামিবা, তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে টি। হুইচ অ্যানিমাল কুড বি ফ্রগ, ফ্রগ কে ছিল? ফ্রগ হয়ে গেল তোমার হচ্ছে কিউ। এই যে কিউ ছিল হচ্ছে ফ্রগ, তাহলে কিউ লিখে দাও। আচ্ছা এবার বলেছে হুইচ অ্যানিমাল কুড বি ফিশ। ফিশ ছিল আমাদের কোনটা? হ্যাঁ পি ছিল আমাদের ফিশ, তাহলে এখানে পি লিখে দাও। হুইচ অ্যানিমাল কুড বি গ্রাস হপার, গ্রাস হপার হচ্ছে একটা ইনসেক্ট, তাহলে কে হবে? এস, তাহলে এস লিখে দাও। হুইচ অ্যানিমাল কুড বি আর্থওয়ার্ম, তাহলে আর্থওয়ার্ম কোনটা হবে? তোমার এইদিকে আর, তাই তো। তাহলে আর হয়ে গেল তোমার আর্থওয়ার্ম। এরকম করে এগুলা হচ্ছে কম্প্রিহেন্স বেসড বা কেস বেসড কোশ্চেন, এগুলো এক্সামে দেবে কিন্তু, ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আর বাকিগুলো হোমওয়ার্ক করবে, সবগুলো কিন্তু হোমওয়ার্ক থাকলো। পরের দিন আমরা কি করব শুনে নাও, পরের দিনের ব্যাপার। রেসপিরেশন, আর রেসপিরেশনটা গোটাটা ভালো করে পড়ে আসবে। আর আমি ওগুলোর থেকে কোশ্চেন জিজ্ঞাসা করব। আর আগের যে পার্টটা নিউট্রিশনের এক্সারসাইজ গুলো, এই যে এই এক্সারসাইজ গুলো এখনো হয়নি, ওগুলো আমরা কিছুটা করব। তারপরে আমরা করব PYQ, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করব, আগের বছর যেগুলো এসেছিল। তাই পরের দিন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা দিন। আর এইগুলোর হোমওয়ার্ক কিন্তু বাড়িতে করে রাখবে। হ্যাঁ যেগুলো পারবে না আমাকে বলবে, আমি করে দিব, কিন্তু হোমওয়ার্ক কিন্তু ফাঁকি দেবে না। তুমি পিছিয়ে গেলে পিছিয়ে গেলে কিন্তু অনেক সিলেবাস বাকি। চলো ছুটি।